জোর কা ঝটকা ধীরে সে লাগে। আবার একটা জোর ঝটকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে ঠিক কতটা আঘাত করে সেটা আগামী কাল বা পরশু আরও স্পষ্ট বোঝা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে বাজেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই বাজেটের পর্যালোচনায় আপনাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম দুটো খুব বড় বৈশিষ্ট্য এই বাজেটে ছিল, যা এই 15 বছরে মমতা সরকারের বাজেটে কখনো দেখা যায়নি। তার মধ্যে এক, লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণা। যদিও বাজেট পেশ করা হচ্ছে আগামী অর্থবর্ষের এপ্রিল থেকে, যার শুরু ফেব্রুয়ারি থেকেই অতিরিক্ত টাকা দেওয়ার বা বরাদ্দের ঘোষণা ওই বাজেটে ছিল। আর দ্বিতীয় মাস্টার স্ট্রোকটি ছিল যুব সাথী প্রকল্প। মাধ্যমিক পাস 40 বছর বয়স পর্যন্ত সবাইকে 1500 টাকা করে দেওয়ার প্রস্তাব, এবং তার জন্য 5000 কোটি টাকা বরাদ্দও করে রাখা হয়েছিল। অন্যদিকে যেটা নিয়ে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম তা হলো যে এই প্রকল্পটা শুরু করার সময়সীমা জানানো হয়েছিল আগস্ট। যদিও আবার বলছি, অর্থবর্ষের বাজেট পেশ হয় এবং অর্থবর্ষ এপ্রিল থেকে শুরু হয়। এই সরকার বিদায়ী সরকার, সামনে আর 1-1.5 মাস খুব বেশি হলে মে মাসের 4 তারিখ পর্যন্ত এই সরকারের মেয়াদ। এই অবস্থায় তারা এমন একটি প্রস্তাব বাজেটে রাখছেন যেটা প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে আগস্টে। এই জিনিস এর আগে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটে আমরা কখনো দেখিনি। এই যুবসাথী তিনি এগিয়ে নিয়ে চলে এলেন। তিনি বললেন, আজকে সাংবাদিক সম্মেলন করে বললেন, অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন যে এটি আগামী এপ্রিল থেকেই, অর্থবর্ষের প্রথম মাস থেকেই দেওয়া হবে। একটা প্রশ্ন তো উঠেই যে কেন হঠাৎ তিনি এই কথাটা আজকে বললেন। এর একটা সহজ জবাব আছে, আর একটা জবাবও আছে, সেই প্রসঙ্গে আসছি। কিন্তু সহজ জবাবটা একটাই, সেটা হলো একটা অতিরিক্ত রাজনৈতিক প্রচার। বাজেটের মধ্যে আরও 5টা দিক থাকে, তার মধ্যে অবশ্যই এটা সবথেকে বেশি প্রচার পেয়েছিল সেদিন। বাজেট পেশ করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু আজ আলাদা করে মুখ্যমন্ত্রী যখন সময়টাকে এগিয়ে আনলেন, আগস্ট থেকে 1 এপ্রিল করে দিলেন, তখন তার প্রচার আরও অন্যরকম হলো। আর ঘোষণাও এলো মুখ্যমন্ত্রীর মুখ থেকে। রাজনৈতিক প্রচার তো বটেই, একই সঙ্গে দেখুন এপ্রিল মাস মে মাস যদি এপ্রিল থেকে শুরু হয় আর মে মাসের 4 তারিখ পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকে, তাহলে ওই 4 দিন আর এদিকে এপ্রিল মাসের দিনগুলোয় এই প্রকল্প চালু করে যারা আবেদন করছেন তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে এই সরকারের কাছে। কোন সময় এই টাকা দেওয়া হচ্ছে? যে সময়ে বলা যায় কার্যত নির্বাচনী প্রচার চলবে রাজ্যে। এর আগে যখন বিহারে নির্বাচন হয়েছিল, নির্বাচনী প্রচারে ঘোষণা করে এবং নির্বাচনের আগে মহিলাদের 10,000 টাকা করে দিয়েছিলেন নীতিশ কুমার, সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই পথে হেঁটে তিনি যদি এভাবে কোনো আর্থিক বেনিফিট পৌঁছে দেওয়ার কথা বলতেন, এবার তিনি সমালোচিত হতেন। কিন্তু তিনি ওই এপ্রিল মাসে, নির্বাচনের ঠিক আগের মাসে বা নির্বাচন চলাকালীনও বলতে পারেন, সে সময় হয়তো নির্বাচন চলতেও পারে যদি মার্চের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যায়, তাহলে সেই নির্বাচন চলাকালীন এই অতিরিক্ত 1500 টাকার ভাতা 18 বছর থেকে বেশি বয়সের যে কোনো বেকার ছেলে মেয়ে যারা অন্য কোনো ভাতা পান না, এমনকি যারা ফার্দার পড়াশুনো করছেন, স্কলারশিপ পাচ্ছেন সরকারের কাছ থেকে, তারাও এলিজিবল, তারাই 1500 টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন। আর কেউ, মানে আমি বলতে চাইছি বিরোধীরা কেউ, বিজেপি বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমালোচনা করেছিলেন নীতিশ কুমারের, সেই একই পদ্ধতি মেনে তিনিও টাকা দিচ্ছেন, রাজনীতি করছেন। একেবারেই তা বলার কোনো সুযোগ থাকছে না। এটা হলো একটা দিক, অর্থাৎ প্রচারও পেলাম, সাপও মরল, আর লাঠি ভাঙারও কোনো রকম সুযোগ সেখানে থাকলো না। কিন্তু একই সঙ্গে এটা ভাবতে হবে যে এই প্রকল্পটা চালু করে এপ্রিল মাসে, খুব বেশি হলে এপ্রিল আর মে মাস, বর্তমান সরকারের এই 2 মাসই টাকা দেওয়ার সুযোগ। তারপরে তৃণমূল সরকার টাকা দেবে যদি তৃণমূল সরকার গড়ে। আর যদি তৃণমূল সরকার না গড়ে, অন্য দল গড়ে, ধরে নেওয়া যাক ক্লোজড কন্টেন্ডার তো অবশ্যই বিজেপি যদি সরকারে আসে, তখন কি হবে? বিজেপিকে এই প্রকল্প চালাতে হবে, কারণ তখন আর একটা প্রস্তাবিত প্রকল্প থাকছে না। যদিও পূর্ণাঙ্গ বাজেট বিজেপির সেই সরকারকে পেশ করতে হবে যদি বিজেপি সরকারে আসে, কিন্তু তখন হয় তাদের এই প্রকল্প বন্ধ করতে হবে। 2 মাস টাকা পেয়েছেন ইতিমধ্যে অ্যাকাউন্টে, এই যুব শক্তিকে তাদের বলতে হবে যে না, পরের মাস থেকে, 3য় মাস থেকে পাবেন না, কারণ এই প্রকল্প আমরা বন্ধ করে দিচ্ছি। এই যুগে বিজেপি নিতে পারবে?
অথবা নির্বাচনী প্রচারণারও তো একটা ব্যাপার আছে, সেই সময় তো বিজেপিকেও বলতে হবে যে না, এই প্রকল্প যদি সাকসেসফুল হয় এবং মানুষের উপকার হয় তাহলে এই প্রকল্প থেকে আমরাও সরব না। মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে পুরো বিষয়টিকে রেখেছেন যা যেতেও কাটবে, আসতেও কাটবে। এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সরকার না করেন তাহলে এর আর্থিক বোঝা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর থাকার কোনো প্রশ্ন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই এটা তখন থাকছে না। এবার আসা যাক আর একটা ব্যাখ্যা, কেন মঙ্গলবার এই ঘোষণা হচ্ছে, কেন বাজেট চলাকালীন এই ঘোষণা হচ্ছে না। দেখুন, মঙ্গলবার দিল্লির সংসদে লোকসভাতে ওম বিড়লা স্পিকারের আসনে এসে বসেননি। তার কারণ সোমবার দিন রাতেই একটি প্রস্তাব বিরোধী জোটের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাখা হয়েছে, যেখানে অনাস্থা আনা হয়েছে স্পিকারের ওপরে। সেই প্রস্তাব জমা পড়ার ফলে আজ স্পিকার তার আসনে আসেননি এবং এই প্রস্তাবের ফলে যে তার প্রতি অনাস্থা গৃহীত হবে, তাকে সরে যেতে হবে, ব্যাপারটা হয়তো এরকম নয়, কিন্তু স্পিকারের ওপর অনাস্থা এটা খুব খুব স্বাভাবিক ব্যাপার না সংসদে। এটা শাসক দলের পক্ষেও খুব সম্মানের ব্যাপার না। যে ধরনের অভিযোগ এই অনাস্থাতে আনা হয়েছে, যে স্পিকার বিরোধীদের বলার সুযোগ দিচ্ছেন না, ইনফ্যাক্ট এই ধরনের জায়গাগুলো, পার্লামেন্ট তো বেসিক্যালি বিরোধীদের বলার জায়গা। এই রাজ্যে যেরকম বিজেপির অভিযোগ থাকে, বারবার তারা অভিযোগ করেছেন যে এখানে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধীরা বলার সুযোগ পান না, কার্যত সেই একই অভিযোগ এবং বিরোধীরা পার্লামেন্টে এই অভিযোগ এনেছেন মাননীয় স্পিকারের বিরুদ্ধে। ইন্টারেস্টিং হচ্ছে, এই প্রস্তাবে সই করেনি তৃণমূল কংগ্রেস। প্রস্তাব সামনে এসছে, প্রস্তাবে সই নেই তৃণমূলের। আবার সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নির্বাচনী আবহে ঘোষণা করছেন যুবসাথী প্রকল্প এপ্রিল থেকেই শুরু হবে। একটা জিনিস ভুল করবেন, আমি কিন্তু এই দুটোকে মেলাচ্ছি না। আমি বলতে চাইছি না যে ওখানে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনলাম না, এখানে তার জন্য কোনো বিশেষ পুরস্কার, এই যে সেটিং তত্ত্ব আপনারা বলেন না, আমি কিন্তু সে কথা বলিনি। আমি শুধু কোইন্সিডেন্সটা বলেছি যে ঘটনাগুলো একসাথে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ঘটেছে। এবার এই থেকে যদি আপনি কিছু বোঝেন তো বুঝবেন, সেই দায় আপনি আমার ওপর চাপাতে পারেন না। কিন্তু এটা ঠিক যে ঘটনাটা ঠিক একই দিনে ঘটেছে। আসলে আপনাদের প্রত্যেকেরই পছন্দের সুরকার, গীতিকার তো থাকে, শিল্পী। আমার পছন্দের গীতিকারের নাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার অন্যতম পছন্দের গীতিকার সত্যজিৎ রায়, কারণ তিনি তার ছবির জন্য একটা গান লিখেছিলেন। সেই গানে এই 4টে লাইন ছিল, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কিছু খুঁজে নাহি পাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।